সংসদ উদ্যোগে আজকের অনুষ্ঠানে সভাপতি, অতিথি, আমন্ত্রিত অতিথি সবাইকে আমার উপস্থিতি, সবাইকে আমার প্রাণ দ্বারা ভালোবাসা। আমি তেমন কিছু এখন আর বলবো না, অতিথিরা আছেন, ওনারা বলবেন। আমি একটা কবিতা পাঠ করব, তারপরে আমি কবিতার নাম সাগরিকা। আদিকাল হতে আমি পৃথিবীতে আছি, কালের শুতে শুতে বেসেছি একা, পিছু ফিরে চাই সক্ষ ইশারায় ডাকছে মম, সে কি সাগরিকা? নীল সাগরের মতো নীল আঁকিদ, নীলাঞ্জনা যেন দৃষ্টি, শুভ্র ফেনা যেন বক্ষ চুরে, জ্বর যৌবন আবার বৃষ্টি, ডাকিছে মম হাতখানি তুলে, শরৎ সে যে মাধুরী মাখা, পিছু ফিরে চাই চক্ষু ইশারায় ডাকিছে মম, সে কি সাগরিকা? সুমেরীয়, হিব্রু, পেরসিক, বেবিলন, যুগে যুগে যবে মম ক্লান্ত, ফনিশিয়া লোহিত হেলেনিক নগরী, ক্লান্ত ক্লান্ত মম যবে শ্রান্ত, লুঠে পড়ি ধূসর ধরণী দীর্ঘ শ্বাসে মম মিথিকার পর, পিছু ফিরে চাই ফের যেন পায়, হাতখানি তব মোর হাতের উপর, মুখ পানে চাই সে যে অপ্সরী, সপ্ত রাঙানো মুক্ত চিকুর, রাঙা রাঙা পদে পান্না প্রভা, রূপ রৌশনী দূর বহুদূর, মাগের পূর্ণ শশী যেন ফিকে লজ্জায়, রূপ নন্দিনী স্বর্গিনী হই, পকে শ্বাস আপ্লস ওই হিমাচল, তরঙ্গীয় পথকা সমভূমির উপর, চলেন আমি আদিকাল হতে, সুমেরু কুমেরু পথ বোলা একা, পিছু ফিরে চাই চক্ষু ইশারায় ডাকিছে মম, সে কি সাগরিকা? চন্দ্রিমা নিশিথিনী তটিনী অবনী, দেখেছিল জবে নব প্রাণ, শুনেছেন সুর ইন্দ্রপুরী, সহস্র সহস্র বাসন্তী সুরের আসি গান, যেন অনুকূলে আদর সোহাগ বলে ডাকি দিলে মোরে, এসো সখা, পিছু ফিরে চাই চক্ষু ইশারায় ডাকিছে মম, সে কি সাগরিকা? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাগরিকার কবি। আমরা সেই সাগরিকাকে খুঁজে বের করবই করব, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজবো, তবু আমরা সাগরিকাকে এনে দেব আপনার উঠোনে। সুপ্রিয় সুধী মণ্ডলী, চলছে আলোচনা অনুষ্ঠান ভালুকা সাহিত্য সংসদের এই বর্ণাঢ্য আয়োজনে। এবারে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি কথা সাহিত্যিক কবির সুমনকে। শুভ অপরাহ্ন। ভালুকা সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমার বাংলা পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শফিউল্লাহ আনসারী সাহেব এই মঞ্চে আজকে সভাপতিত্ব করছেন। প্রধান অতিথি হিসেবে আছেন প্রখ্যাত অধ্যাপক সাব্বির রেজা মহোদয়। আজকের এই অনুষ্ঠানে আরেক অতিথি হিসেবে আছেন যার এই ওয়াটার হাউসে আমি প্রথম এসেছি। আমি এসে আশ্চর্য হয়েছি যে শহরের বাইরে এরকম একটা পরিবেশের মধ্যে বিশদ আকারে মানুষকে জড়ো করে সাহিত্যের প্রোগ্রাম করার মতো মন মানসিকতা সম্পন্ন বাংলাদেশের মধ্যে বিরল। তিনি হলেন ডক্টর
সেলিনা রশিদ। আজকের এই অনুষ্ঠানে শফিকুল ইসলাম, কবি শফিকুল ইসলাম বিক্রমপুরী, উনি একটা কবিতা, নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন। আমি আপ্লুত হয়েছি ওনার সেই বিদ্রোহী মনোভাব থেকে, যেটা বর্তমানে প্রয়োজন বিশদভাবে। আরেকজন অতিথি আমাদের মাঝে আছেন, শক্তিশালী কবি। পোশাক আশাকে ওনাকে একটু নিবৃত্ত মনে হয়। তিনি হলেন আলম মাহবুব সাহেব। ওনাকে আমি অল্প কিছুক্ষণ আগে আরেকজনের মাধ্যমে চিনতে পেরেছি। আরেকজন অতিথি আছেন, সেই সুদূর কর্মাকান্দা থেকে, দুর্গাপুরের কর্মাকান্দা থেকে আসলেন মাসুদ সরকার, কবিদের যিনি ভালোবাসেন। আর স্পেশাল ভাবে উপস্থাপক মহোদয়কে বলবার আছে, ওনার প্রাণোচ্ছল যে উপস্থাপনা আমার মনের মণিকোঠায় আজীবন যতদিন বেঁচে থাকবো গেঁথে রইল। ধন্যবাদ জানাই আপনাকে। আজকের এই প্রাণোচ্ছল অনুষ্ঠানে আমার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে। আমার পরিচয়টা দিচ্ছি, আমি পেশায় দলিল লেখক, আর সাহিত্যের টানে বাংলাদেশের প্রান্তরে ঘুরে বেড়াই এবং দেশের বাইরেও টুকিটাকি যাওয়া পড়ে, পাগলই বলতে পারেন। আর আমি কবি সাহিত্যিকদের একটা কথা বলে থাকি, প্রতিটা যে অনুষ্ঠানে যাই কথা বলবার সুযোগ যদি আমার আসে, তাহলে এই কথাটা বলি যে আমি একজন সংখ্যালঘু। সংখ্যালঘুর ডাকে, সংখ্যালঘুর উদ্যানে আমার পদার্পণটা ঢাকবে, এটা আমি নিজেকে সংখ্যালঘু ভাবি। এই সংখ্যালঘুদের যে আসলেই তো আমরা সংখ্যালঘু, কবিগুলো যারা আছে তারা আসলেই সংখ্যালঘু, কিন্তু আমরা এই সংখ্যালঘুর অবস্থান থেকে সৃষ্টি করতে পারি। উনি একটা রেফারেন্স দিয়েছেন যে সৃষ্টি, সবকিছুরই একটা সৃষ্টির স্রষ্টা থাকে। আমরা হয়তো বা সৃষ্টি করি, জীবিতকালে যে সৃষ্টির ভালোটা পাই বা মন্দটাও পেয়ে থাকি, কিন্তু কবি সাহিত্যিকদের কপালে সে মারা যাওয়ার পরে অনেক কিছু মেলে, কিন্তু জীবদ্দশায় কমই হয়। ওই যে আমাদের সেলিনা ম্যাম 502টা বই এই বাংলার মাটিতে, বাংলার বাইরেও বিভিন্ন জায়গায় ওনার বই চলমান, কিন্তু দুঃখের বিষয় আমরা বাংলা একাডেমির সর্বোচ্চ পুরস্কার পেয়ে থাকি, অনেকেই পেয়ে থাকি, অনেকেই চিনি না, অনেকেই জানি না, অনেকেই সাহিত্যের সাথে ওইভাবে অতপ্রতভাবে জড়িত না। তো হ্যাঁ, একটা বিষয়ে জড়িত থাকতে পারলে সম্পূর্ণ হয়, যেটা তেলবাজি। তেলবাজিটা আসলে সেলিনা ম্যাডাম হয়তো বা ওভাবে করতে জানেন না। তো কেন বললাম, আসলে আমাদের প্রাপ্তের যে প্রাপ্তিটা, সেটা ব্যক্তিতে মিলে না, কারণ সেই সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে অনেকগুলো হিংস্র হায়না জড়িত, যাদের থাবা উপেক্ষা করে সামনের দিকে আগানোটা খুব কঠিন হয়ে যায়। এখানে আসলে আমরা যারা লিখি, আমরা লেখার চিন্তা করি, আমরা কিন্তু কারো কাছে খাইতে আসি না, একটু কথা শুনবো। এই যে প্রোগ্রামটা একটা শেষ হয়ে গেল, ওই খুলনা থেকে একজন ভদ্রলোক আসলেন, ওই দাদা ভাই বলে ডাকি, উনি চিনলেন, জানলেন, কথা বললাম, শেষ হলো। আবারও অল্প কিছুক্ষণের মধ্যে, আমি কিন্তু চলে যেতাম আগেই, এই অল্প কিছুক্ষণের মধ্যে আবার একটা অনুষ্ঠান শুরু হয়ে, এই যে অল্প কিছুক্ষণের মধ্যে আরেকটা প্রোগ্রাম শুরু হয়ে গেল। কতটুকু ধৈর্য থাকার পর আমাদের সেই অনুষ্ঠান করার মন মানসিকতা হয় বা থাকে, এই ধৈর্যটা কি সবার আছে? আশ্চর্য হই তখন আমাদের আছে। আমরা আছে বিধায় সকালটাকে রাত্রি পর্যন্ত থাকি, রাত্রিটাকে ঘুম বাদ দিয়ে সকাল করি, তবু আমরা ওই ক্লান্তিটা নিয়ে মুখের মধ্যে অল্প একটু হাসি মেখে সবসময় বলে থাকি ভালো আছি, ভালোই থাকি, ভালো থাকতে হয় প্রতিটা প্রভাতের জন্য। তো যাই হোক, আমাকে ওই যে কারণে কথাগুলো বলতে হলো, সেটা হলো আমি আসলে ঋণী থাকবো ভালুকা সাহিত্য সংসদের প্রতি, যে সাহিত্য সংসদের সভাপতি 502টা বইয়ের লেখক, সেই সাহিত্য সংসদ থেকে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ, কবি সুমন, সে আজকে পুরস্কৃত হতে যাচ্ছে।
আমার চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে, যেহেতু সেখানে ডকুমেন্টারি আকারে ওনারা এটা লিপিবদ্ধ করে রাখছেন। ইতিহাসের একটা অংশ হিসেবে আমি আজকে এই জায়গায় এসে নিজেকে পরিপূর্ণতা করে গেলাম। আমি যখন দোতলাতে নিয়ে গেল ওই আনসারি সাহেব, যে দেখুন আমি প্রতিটা কক্ষ, প্রতিটা জায়গায় আমি ভিন্ন ভিন্ন ভাবে স্মৃতিচারণ করেছি। আমি কিন্তু শহীদ ফ্যামিলি ছেলে। আমার চাচা মহান স্বাধীনতা যুদ্ধে ওই আপনার পোড়াকান্দুলিয়া বাজার, পোড়াকান্দুলিয়া চিনেন, ওই এখানে একটা বদ্ধভূমি আছে, সেখানে আমার চাচাকে এবং চাচার বন্ধু, আমার চাচার নাম ছিলেন আজিজুল হক মঞ্জু, আমার চাচার বন্ধুর নাম ছিল মঞ্জুরুল হক মঞ্জু। আমার চাচা কমান্ডার ছিলেন আর আমার ওই চাচার বন্ধু ছিল সহ কমান্ডার। দুজনকে ওখানে আপনি নির্মম ভাবে, একটা শিমুল গাছ ছিল, আমি ওখানে গিয়েছি, দেখেছি শিমুল গাছের মধ্যে বেঁধে নির্মম ভাবে হত্যা করা হয়। আমার দাদাকে যুদ্ধের সময় ধরে নিয়ে গেছিল পাক বাহিনীরা স্কুল থেকে, ওখানে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার দাদা বেঁচে আসেন। দাদার আরেক সাথে ছাত্র কাম শিক্ষক ছিলেন, বেঁচে আসেন। তো দাদা 2000 সালে মারা যায়। আমার দাদা হুসেন্দিয়া স্কুলের শিক্ষকতা করতেন, 43 বছর হেডমাস্টারি করছেন। শহীদ ফ্যামিলির ছেলে আমি। যে ওনার এই মিউজিয়ামে আসার পরে বৌদ্ধভূমির মাটি দেখলাম, ওখানে অনেক কিছু দেখলাম, ওনার পাঠাগার দেখলাম, ওনার আসন বসন কথাবার্তা, একটা মাটির মানুষ। ওনাকে শ্রদ্ধা জানাই। আর ভালুকা কবি পরিষদ, ভালুকা সাহিত্য সংসদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমি ইতিহাসের পাতায় নিজেকে রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আমি ছোট্ট একটা কবিতা আপনাদের সামনে পাঠ করব, পাঠ করেই আমার কথা শেষ করব। তো আমি আমার কবিতার শিরোনাম নিদারুণ শূন্যতায়। ভারী বোঝা বহন করা আর জোর করে হাসা এক প্রকার প্রায়শ্চিত্ত। বদ্ধ ছিন্নমূল ভবঘুরে অদৃশ্য যাতনার গোমট বাতাবরণ হিমালয়ের মতো অবিচল। ক্যাকটাসের খোঁজায় ঝরে রক্ত আর জল। আজন্ম চোখ নীরবতার যুদ্ধে তামাশার আলো অন্ধকার সমানে সমান। দায় সারা কথার আলিঙ্গনে গর্জে ওঠা জলোচ্ছ্বাসে দিব্যি গা ভাষায়। দুর্লভ ক্যানভাসে খুঁজে বেড়ায় সময়ের রক্তক্ষরণ। রহস্যময় বৃষ্টি বারে বারে ঘুরে ফিরে মৃত পায় বেরসিক কষ্টের আলপনাকে রহস্যের বাতিঘর। কালে ভদ্রে আকাঙ্ক্ষায় সময় কাটে নিদারুণ শূন্যতায়, নিদারুণ শূন্যতায়, নিদারুণ শূন্যতায়। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের ধন্যবাদ। সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাই এই কথা সাহিত্যিক, যার প্রতিটি বাক্যে ছিল ফুলের মতো থোকা থোকা শব্দ, এবং এই শব্দগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের ক্লান্তি দূর করেছে। আমার বিশ্বাস তার জন্য একটি করতালি খুবই প্রয়োজন। সুধী মণ্ডলী, আমাদের জীবন কষ্টে এবং সুখে মিলে, দুঃখ এবং সুখ নিয়েই কিন্তু আমাদের জীবন। কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে সম্ভাবনা নিয়ে, আমরা সেটা বুঝতে পারি না। ইংরেজিতে কি কথা আছে, এভরি প্রবলেম কামস উইথ অপরচুনিটিস। প্রতিটি সমস্যা আমাদের জীবনে সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু আমরা সেটিকে বুঝতে পারি না। আমরা সমস্যাকে সমস্যা মনে করি, তাই আমরা সমস্যায় পতিত হই। আমি অনুরোধ করব, এই মুহূর্তে যারা বসে আছি, কার হৃদয়ে
কি পরিকল্পনা আমি জানি না। কেউ হাসছি, কেউ চিন্তা করছি, কেউ ভাবছি, কিন্তু সবার কাছে আমার প্রত্যাশা, আসুন না অন্তত এই 1 ঘন্টার জন্য, এই আধা ঘন্টা সময়ের জন্য আমরা সবাই পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে এই মুহূর্তটিকে, এই সময়টিকে আমরা এনজয় করি। তাহলে এই অনুষ্ঠানটি হয়ে উঠবে অনেক প্রাণবন্ত। আমার মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের পেছনে যারা কাজ করেছে এতদিন, তাদের সম্পর্কেও দুটি কথা বলা দরকার। এই সুন্দর গোছানো আয়োজন এর নেপথ্যে যারা কাজ করেছে, যে মানুষগুলো গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, রাত্রির ঘুম হারাম করেছেন, একবেলার খাবার অন্যবার খেয়েছেন, সেই মানুষগুলোকে একটু আমি দেখতে চাই, দেখাতে চাই অতিথিদের সামনে। সেভ দ্য লাইফ, সেভ দ্য উইমেন, সেভ দ্য লাইফ উইমেন কোঅপারেটিভ সোসাইটির যে সকল কর্মকর্তাগণ এতদিন কষ্ট করেছেন, একটু ক্যামেরায় আমি চাই সবুজ, এই মানুষদের চেহারা ধারণ করে রাখো, ক্লোজ শটে নাও, এবং তাদের জন্য অতিথিদের কাছে আমি করতালি প্রত্যাশা করছি। তাদের শ্রমে এই অনুষ্ঠানটি সফল হয়েছে। সময় মতো অতিথিদের খাবার পরিবেশন থেকে শুরু করে এই দলে নিজেরা নিজেদের জন্য একটু তালি দেই। এবং এই এনজিওটি যদিও নারীদেরকে নিয়ে কাজ করে, তো নারীদের পাশাপাশি কিন্তু পুরুষের উপকার হয়। কারণ আমার বোন, আমার মা, আমার স্ত্রী যদি উন্নত হয়, তাহলে কিন্তু সেই উন্নত পরিবারের স্বাদ আমিও গ্রহণ করি। ধন্যবাদ এই নারী উন্নয়ন নিয়ে যিনি কাজ করছেন, সেভ দ্য লাইফ, সেভ দ্য উইমেন, সেভ দ্য লাইফ উইমেন কোঅপারেটিভ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা, আপনাকেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রদর্শন করছি। সুপ্রিয় সুধী মণ্ডলী, আমি অভিশাপ দিচ্ছি। ভাবছেন কাকে অভিশাপ? না, আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে দুর্বাসা নই। তবু আজ এখানে দাঁড়িয়ে, এই রক্ত গধূলিতে দাঁড়িয়ে আমি অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদের আপনজনদের লাশ, দগ্ধ রক্তে আপ্লুত যারা গণহত্যা করেছে, শহরে গ্রামে টিলায় নদীতে খেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব নরপশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমিষে ঝাঁঝা বুলেটের বৃষ্টি ছড়ালে সব চুকে যাবে, তা আমি মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক, আমার জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে ভাসতে নদীতে আর বনে বাদারে শয্যা পেতে নিতে। আমি অভিশাপ দিচ্ছি সেইখানে দজ্জালদের, আমি অভিশাপ দিচ্ছি। ওরা চিরদিন বিদ্যুৎ ওই গলায় নিয়ত বেড়ায় বয়ে গলিত নাচর মৃতদেহ। আমি অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইতে ব্যাকুল হয়ে যাবে, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে দূরে থাকবে। আমি অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণার পান পাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। আমি অভিশাপ দিচ্ছি তাদের আকণ্ঠ বিষ্ঠায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো এক খণ্ড দড়ি। আমি অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙাল হয়ে ওরা ঘুরবে খ্যাপার মতো এপাড়া ওপাড়া, নিজের সন্তান প্রখর ওদের থেকে ফিরিয়ে নিবে মুখ, পারবে না চিনতে কখনো তাদেরকে। আমি অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য, একটুখানি বিশ্রামের জন্য তাদের কাছে দাঁড়ে দাঁড়ে তারা মানুষের কাছে ঘুরবে, তারা ফিরবে, সব মানুষ তাদের থেকে মুখ সরিয়ে নিবে। আমি অভিশাপ দিচ্ছি সেই নরপিশাচদের যারা আমারই বাবা
আমারই দাদা, আমারই স্বজনদের জীবন্ত মাটিতে পুঁতে যারা গণহত্যার মিছিলে সামিল করেছে, তাদেরকে আমি অভিশাপ দিচ্ছি। সখী মণ্ডলী, অনুষ্ঠানের পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে আরেকজন অতিথি, যিনি সুদূর নেত্রকোনা থেকে এসেছেন, একজন যুবলীগ নেতা, যিনি সাহিত্যকে ভালোবেসে সাহিত্যিকদের পাশে বসে আনন্দ পেতে এসেছেন। আমরা তার কাছ থেকে শুনবো। এই পর্যায়ে আমি অনুরোধ করছি, বক্তব্য প্রদান করবেন বিশিষ্ট যুবলীগ নেতা মাসুদ সরকার। আসলে আজকে অর্ডার হাউস কর্তৃক আয়োজিত বালুকা সাহিত্য সংসদ আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল রাজা সাহেব, উপস্থিত আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ হয়েছেন যিনি ৭১-এ যুদ্ধকালীন সময়, তারই সুযোগ্য কন্যা আমার প্রিয় বোন ডক্টর সুলেনা ম্যাম। উপস্থিত আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি শফিউল আনসারী সাহেব। উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় করেছেন এবং খুব সুন্দর এবং সুঠামদেহ অধিকারী আমার ভাই, আজকে উপস্থাপক মায়ারাজ সাহেব। সত্যি মানে ধন্যবাদ দেওয়া লাগে। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক উপস্থাপক দেখেছি, তবে আপনারটা অন্যরকম এবং ভিন্ন রকম সুন্দর। আপনি সবই পারেন, এক কথায় একের ভিতর সব। সবাইকে সালাম জানাই আমি দুর্গাপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে। আমি মাসুদ সরকার, দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সেক্রেটারি এবং দুর্গাপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আসলে এই সেলিনা আপা যেদিন আমাদের দুর্গাপুরে গিয়েছিল সানি ভাইয়ের সাথে এক প্রোগ্রামে, আমাদের ঋষি কালচারাল একাডেমিতে একটা প্রোগ্রাম ছিল, এই আপার সাথে কথা বলে সেদিন থেকে আমার মনে হয়েছিল যে আমার একজন বড় বোন আছে। আসলে আমার বড় বোন ছিল, বড় বোন মারা গিয়েছে, তারপরে ভাবছিলাম যে আমার একটা বোন। আর আজকে বিশেষ করে যখন আমি ফেসবুকে লাইভ দেখলাম গতকালকে, আমার দুর্গাপুরের কবিরা আসছিল, আব্দুল্লাহ ভাইরা এবং আরো অনেকে আসছিল। এই আব্দুল্লাহ ভাইয়ের ফেসবুক লাইভে আমি দেখছি যে এইখানে যে আমাদের সেলিনা আপার এই কুটিরে কবিদের মিলন মেলা, কবিদের হাট বসেছে, তখন আসলে আমি যেখানে কবিদের মেলা হয় আমাকে ইনভাইট না করলেও আমি বলি আমি বেহায়া প্রেমিক, মানে কবিদের সাথে থাকতে কিছু হয়েছে, আমি বেহায়া প্রেমিক। মানে আমারকে যদি কেউ ইনভাইট নাও করে কবিদের কোন প্রোগ্রামে, আমি বেহায়ার মতো যেতেই থাকি যাই। তারপর আমাদের কবি, আমাদের জীবন চক্রবর্তী, সে আমার আব্বার একজন ফ্রেন্ড, সে একদিন বলতেছে মানে এক প্রোগ্রাম মাঝে, কবি তো সবাই অনেক কিছু পায়, যদি শ্রোতা হিসাবে কাউকে কোনো কিছু দেওয়া যায় তাহলে মাসুদ সরকারকে দেওয়া উচিত, কারণ কবি সবাই পাওয়া যায়, মানে এটা বলবো না কোথায় পাওয়া যায়, উনি বলছে যে কবি এখানে পাওয়া যায়, মানে কোথায় পাওয়া যায় উনি বলছে, আমি বলবো না, কিন্তু শ্রোতা পাওয়া যায় না। আর আট থেকে লাস্ট পর্যন্ত আমি শুনি। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, শুধু মুন্সিগঞ্জ থেকে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে তো আমি অনেক পুরস্কার পেয়ে গেছি।
আসলে আসলে আমরা আসলে কবি লিখতে পারি, কবিতা লিখতে পারি, অনেকে কবিতা বলতে পারি। যখন আমরা কবিতা লিখি, কবিতা বলি, অনেকে আমরা কবিদের সারিতে বসি। আসলে আমাদের যখন সারিতে সবাই বসি, কেউ কেউ শুনে না। যদি আমাদের সামনে যদি অডিয়েন্স না থাকে তাহলে কিন্তু আমরা কবিতা বলেও মজা পাই না। কিন্তু আসলে আমি কিন্তু শুনি, আমি একটা কবিতা আজ পর্যন্ত লিখি নাই, মাইকে কবিতা বলেও নাই। সো আমি একজন প্রেমিক হিসেবে, একজন কবি, মানে কবির লাভার হিসাবে, প্রতিটা কবিতা কবির লাভার হিসাবে আমি বুঝি একটা মানুষ একটা কবিতা লিখলে কতক্ষণ সময় লাগে, যেহেতু আমি পারি না। যে যেটা পারে না তার কাছে এটা অনেক কষ্টকর এবং অনেক শ্রদ্ধনীয়, কারণ আমি কবিতা লিখতে পারি না, আমার নেই, এটা আমার মাঝে। যার নেই সে তার অভাব, আর যার অভাব আছে সে বুঝে এটার যে কি মহাব্বত, কি মায়া। আচ্ছা, যাই হোক, আমি চলে যাইতাম আপার সাথে দেখা করে, তারপরে ভাইয়ার সাথে দেখা হয়েছে। কিন্তু যখন কবিরা আসছে সবার কথা শুনে আমি বলছি না, আজকে আমি একটু প্রোগ্রামটা শুনে যাই। আমি কিন্তু এখন দুর্গাপুর চলে যাব। আর বিশেষ করে আমি আর কথা বলতে চাই, আপা আপনাকে বলতেছি, আপা আপনাকে বলতেছি, আপনি হাল ছাড়বেন না। আমাদের ইনশাল্লাহ বাংলাদেশটা এরকমই। কে কোথায় কি করতেছে, এবার 21 পদক কে পেয়েছে বলেন তো? একজন দই বিক্রেতা, ঠিক আছে? হ্যাঁ, আছে না দই বিক্রেতা? কোথায় দই বিক্রি করতো? সে ফেরি করে দই বিক্রি করে 21 পদক পেয়েছে। ইনশাআল্লাহ আপনার জন্য অপেক্ষা করেছি। আমি আজকে আপনার এই অডিটোরিয়াম বলে গেলাম, হ্যাঁ আবার পাবে, একটা বড়টা পাবে না। না না, আপনাদেরই পাইছে, এটা পাইছে না। আচ্ছা, যাই হোক। আর এবং আমি তো ফেসবুকে ছাড়বো, আমি যেহেতু একটু পলিটিক্স করি, আপনি জানেন বাংলাদেশের অনেক অনেক জায়গার সাথে আমার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আমার কিন্তু অনেক আছে। আমি কিন্তু আপনাকে আজকে প্রোগ্রামে ওটা নক ইনশাআল্লাহ দোয়া করি। আপনি একজন মুক্তিযোদ্ধার মেয়ে হিসেবে, আমি একজন মুক্তিযোদ্ধা ছেলে হিসাবে, আমি ভাই বোন আমরা। আর দোয়া করি আপনি যখন এটা পাবেন। আমি যদি ঢাকা যাই, ঢাকা আমার কাছে করে ব্যবসা আছে, এই কারণে আমি যদি যাই এখানে উঠে যাবো ইনশাআল্লাহ। আর যাই হোক, সময় স্বল্পতা এবং আমি চলে যাব, সবার কাছ থেকে আমি এখান থেকে মানে নিব দোয়া ছেড়ে, এবং দুর্গাপুরে সবাইকে যাওয়ার জন্য অনুরোধ রইল। দুর্গাপুর কিন্তু কবিদের একটা এখানে কারখানা, হ্যাঁ, দুর্গাপুর বাংলাদেশের মধ্যে প্রধান একাডেমি, কালচারাল একাডেমি দুর্গাপুর। আমরাও বেহায়া প্রেমিক হতে চাই আপনার। আপনি শুধু প্রেমিক হবেন কি? আপনার প্রেমে ফাঁদে পালায় দিবেন সবাইকে। আপনার কবিতা যে শুনবে, আমরা কিছুদিন আগে 2টা প্রোগ্রাম করেছি। আমার এমপি মোস্তাক আহমেদ রুহি সাহেব 2টা উপস্থাপক নিয়েছিল, তবে আপনার মতন না। আমরা অনেক টাকা ওদেরকে সম্মান দিয়েছি। হ্যাঁ, এইবারে চ্যানেল আই ওদের প্রোগ্রামটি করে নিয়েছি, কিন্তু আপনারা চিনবেন না, বলবো না, তবে এতটা মায়া লাগাইতে পারেন না। কিন্তু তবে আপনি মায়া লাগাইছেন। হ্যাঁ, নামটা কিন্তু আসলে জানি না কে রাখছেন, যদি আপনি রেখে থাকেন তাহলে কিন্তু বেস্ট নাম। এবং আসলে আপনার চেহারা মাশাআল্লাহ, কালারটা চকলেট, আর চকলেট কিন্তু সবারই ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো সকলের কাছ থেকে আমি ছুটি নিয়ে যাচ্ছি এবং দোয়া চাই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ। আওয়ামী দুর্গাপুর। ধন্যবাদ প্রিয় সুধী মণ্ডলী। একজন নেতা, একজন রাজনৈতিক নেতা এত সুন্দর কবিতা নিয়ে কবিতার অনুষ্ঠানে কথা বলবে, এটি আসলে আমার জন্য এটি একটি অন্যতম অভিজ্ঞতা। আমি রাজনীতিবিদদেরকে মাইক্রোফোন হাতে দেখলেই আমি চিন্তা করি যে তারা হয়তো এইভাবে কথা বলবেন, এইভাবে বলবেন, কিন্তু আপনি যেইভাবে বলেছেন, এইভাবে একজন রাজনীতিবিদ, একজন যুবলীগ নেতার কাছ থেকে শোনাটাও ছিল আমাদের জন্য অনেক বড় একটি লার্নিং পার্ট আমি মনে করি। ধন্যবাদ সুমন ভাই। এবার আপনাদের জন্য একটি চমক রয়েছে, আমি সেই চমকটি দিব। এমন একটি চমক দিয়ে দেব নাকি আরো পরে? চমক হচ্ছে, আমরা একটি নাম শুনলে ভয় পেয়ে যাই, তাই না? কোন নামটি? মাঝে মাঝে পুলিশ। সবাই হাততালি দেন, উনি অনেক অনেক মেধাবী একজন মানুষ। আমরা যদি বাজারে যাই, মাছের বাজারে কিংবা হাট বাজারে, যে কোনো বাজারে, যদি কেউ একজন বলে পুলিশ এসেছে, আমরা চমকে যাই। এখন আমি যদি বলি ম্যাডাম ম্যাডাম পুলিশ এসেছে, পুলিশ 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 পুলিশ, তাহলে কি আপনি ভয় পাবেন? প্রিয় দর্শক, এই পুলিশ এসেছে কিন্তু আজকে কবিদের এই হাট বাজারে।
কিন্তু পুলিশ কাউকে ধরতে আসে নাই আমার বিশ্বাস। পুলিশ ধরা দিতে এসেছে। এই পুলিশের জন্য সবাই জোরে করতালি। আসছে পুলিশ কবি মোহাম্মদ সুজাউদ্দৌলা। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার কবি ও কবিতা উৎসব ভালুকা সাহিত্য সংসদের উদ্যোগে আমি যাকে মহামানসিক মনে করি, ডাক্তার সেলিনা রশিদ আপা, ওনার সঙ্গে আজ থেকে 8-10 বছর ধরে প্রায় আমার পরিচিতি। আমি এই থানায় কর্মরত ছিলাম। তো আমাকে উনি অনেক সময় অনেকভাবে সহযোগিতা করেছেন। আমি এখানে ভালুকার বইমেলা, আমার নিজস্ব একটা স্টল থাকতো। এক্সকিউজ মি, আপনি কি আমাদেরকে ধরতে এসেছেন? না তো আবার কবিরা কিন্তু অনেক অপরাধ করে, তাদের আবেগ অনেক বেশি। যদি কবিতার বাদনে বাঁধতে পারি তাহলে হয়তো অ্যারেস্ট হয়ে যাবে। তো অনেকের কথাই যদি বলতে চাই অনেক সময় লাগবে। তো আমি আমার একটা কবিতা আবৃত্তি করে আমার কথা শেষ করব। কবিতার নাম অপেক্ষা, আমার স্বরচিত কবিতা। একটি ফুল ফুটবে বলে শত শতাব্দীর অপেক্ষা, একটি সূর্য উঠবে বলে মহাকাশের দিকে তাকিয়ে কাটিয়ে দিয়েছে জাতি হাজার আধার রজনী। ব্রিটিশের নিপীড়ন, পাক শাসকের নির্যাতন, শত জালেমের জুলুমের তরে মুক্তিকামীর বাঙালির আলোর দিশারির অপেক্ষা। কবে ফুটবে সেই ফুল, কবে উঠবে মহাকাশের কালজয়ী সেই সূর্য, যার অপেক্ষায় দিগন্ত জুড়ে নেমে থাকে থমথমে আধার। চুপসে থাকে কৃষাণের লাঙ্গল, কৃষাণীর ধান বানা ঢেকি, কলেজ পড়ুয়া ছাত্রের আগামীর ভবিষ্যৎ। সেই হতাশার গ্লানি হতে মুক্তিকামীর শত জন্মের অপেক্ষা। অবশেষে 17ই মার্চ 1920 সাল ব্রিটিশ শাসকের কালমেঘ ভেদ করে শত জন্মের খরতায় বৃষ্টি ঝরে বাবা লুৎফর মা সায়রার ঈশান কোণে উঠল লোহিত সূর্য রোদ্দুর। তিনি অজগায়ের খোকা হতে জাতির জনক শেখ মুজিবুর। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি প্লিজ একটু দাঁড়াবেন। আমি অনুরোধ করব ভালুকা সাহিত্য সংসদের পক্ষ থেকে এই গুণী কবিকে, পুলিশ কবিকে উত্তরীয় পড়িয়ে দিবেন, এবং আমরা এই সংগঠনের পক্ষ থেকে আপনাকে একটি সম্মাননা উত্তরীয় পড়িয়ে দিতে চাই। এবং একই সাথে আপনার লেখনী যেন আরো বেগবান হয়, এবং আমাদের এই উৎসবের একটি কলম আপনার হাতে, স্মারক কলম উপহার দিতে চাই। এই কলম দিয়ে আপনি কবিতা লিখবেন, এবং এই কলমের কালি যতদিন থাকবে ততদিন এই কলম দিয়ে শুধু কবিতাই লিখবেন। শুধু কেউ যদি আমাকে প্রশ্ন করে, হে কবি, তুমি কেন কবিতা লিখছো? কবিতা লিখে কি লাভ? কবিতা লিখে কি এমন সমাজের উপকার? কবিতা লিখে তোমার কি লাভ? কবিতা কি? কবিতা কেন? কি উত্তর দেব তখন? আমার কাছে কি উত্তর আছে? আমি তখন তাকে বলবো, হে বুদ্ধিজীবী শোনো, কবিতা লিখে প্রকাশ করি নীরব অভিমান, হালকা করি সুখের নেশায় অসুখী এই প্রাণ। এই অসুখী প্রাণকে সুখী করতে আজকে যারা এসেছেন এই অনুষ্ঠানে, ভালুকা সাহিত্য সংসদের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যার নামটি আমি একবারের জন্যও বলিনি, আজকে এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ, অন্যতম ব্যক্তিত্ব, প্রধান অতিথি যিনি বিশিষ্ট সাহিত্য সংগঠক এবং সাহিত্য পত্রিকার সম্পাদক
আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক সাব্বির রেজা, আমরা তার বক্তব্য শুনবো। তার বক্তব্যের আগে সুধী মণ্ডলী, আমরা আরো একজন গুণী মানুষের বক্তব্য শুনবো, যিনি যার কণ্ঠ শুনেছি আমি ফেসবুকে, ভরাট কণ্ঠের অধিকারী, যার কণ্ঠ অনেক সুন্দর। আজকে এই মুহূর্তে তিনি কথা বলবেন আমাদের মাঝে, আমাদের সকলের প্রিয় ভাষক। আজকের অনুষ্ঠানের এখানে লেখা রয়েছে বিশেষ অতিথি, কিন্তু উপস্থাপকের স্বাধীনতা নিয়ে আমি তাকে সম্মানিত অতিথি বলতে চাই। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি একজন নাট্যকার, কবি আলম মাহবুবের কণ্ঠ থেকে আমরা শুনবো তার অনুভূতি। কবি ও কবিতা উৎসবে বক্তব্য প্রদান করছেন নাট্যকার আলম মাহবুব। ধন্যবাদ। আজকে এই কবি ও কবিতা উৎসব 2024-এর সম্মানিত সঞ্চালক মহোদয় মায়া রাজ, আমি অত্যন্ত মুগ্ধ হয়ে তার সেই উপস্থাপনা বলতে গেলে উপভোগ করছি। আমাকে মাউথপিস হাতে ধরিয়ে দিয়ে মনে হয় যেন রেসটা কেটে গেল, আরো শুনতেই ভালো লাগছে। দায়িত্ব পড়েছে দু চার কথা বলবার, তো সেই আহ্বানে আমি আপনাদের কাছ থেকে বেশি সময় নেব না, আমার বক্তব্য খুব সংক্ষেপে শেষ করব। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি এবং এখানে বিশেষ একটি সম্মানিত আসন অধিকার করে আছেন সেলিনা এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টারের সম্মানিত ডক্টর সেলিনা রশিদ। কথা অনেক হয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা এখানে বসে শুনছিলাম, আমি মুগ্ধ হচ্ছিলাম এবং মনে হয় ইতিপূর্বে যারা বক্তব্য রেখেছেন সবাই আমার কথাগুলি বলে ফেলেছেন। তো আমি চেষ্টা করব ওই কথাগুলি আবার পুনরাবৃত্তি না করতে। অনুভূতি ব্যক্ত করার কথা বলা হয়েছে, তো অনুভূতি আজকের যে প্রোগ্রামের শিরোনাম মাটির টানে কবিতার ঘ্রাণে, সত্যি এই বাংলার মাটি, এই ভালুকার মাটি খুবই স্পর্শকাতর, ভালোবাসা আদরে সোহাগে। আবার এই মাটি দুর্জয় খাঁটি, বুঝিয়ে দেয় শোষক, অত্যাচারিত এবং দুর্বৃত্তকে। সেই মাটির সন্তান আমরা, আর সেই মাটির টানে আজকের যে প্রোগ্রাম কবিতার ঘ্রাণে, কবিতার উৎসব, চমৎকার মেলবন্ধন। এখানে এসেছি সেটিতে অংশগ্রহণ করতে এবং অংশগ্রহণ করে নিজেকে ধন্য করতে। আমাদের আসবার কথা ছিল, গতকালকে আসতে পারি নাই। সাব্বির ভাই প্রচন্ড আফসোস করছেন যে আমরা একটা মিস করে ফেলেছি। আমারও অনুভূতি তাই যে আমরা কি যেন
কোথা থেকে যেন বঞ্চিত হয়ে গেলাম, হয়তো সেই নিরেট আনন্দ থেকে। তো যাই হোক, এখানে আমি আরেকদিন এসেছিলাম কবি সাব্বির রেজা এবং ডক্টর সেলিনা রশিদের আহ্বানে। তো সেটি একটি অন্য বিষয় ছিল। তো আমি এসে এখানকার পরিবেশ আমাকে যতটা না মুগ্ধ করেছে, আমাকে আপ্লুত করেছে এই ডক্টর সেলিনা রশিদের অসামান্য একটি কাজ, সেটি হচ্ছে সমগ্র বাংলাদেশ থেকে 64টা জেলা থেকে সকল বদ্ধ ভূমি থেকে সে কঠোর কঠোর পরিশ্রম করে যে বদ্ধ ভূমির মাটি সংগ্রহ করে একটি মিউজিয়াম করে তুলেছেন। একজন বলেছেন সম্ভবত গল্পকার, কি যেন নাম, কবির সুমন, তিনি বলেছেন যে এটা বাংলাদেশে তো নয়, পৃথিবীর কোথাও এরকম একটি অভাবিত কর্ম সাধিত হয়েছে বলে ওনার জানা নাই, আমাদেরও জানা নাই। আমার দৃঢ় বিশ্বাস এই কর্মটি একদিন বাংলাদেশের তথা সমগ্র বিশ্বে এক দ্যুতি এবং আলো ছড়াবে। ডক্টর সেলিনা রশিদকে এই সারা বিশ্ব একদিন এই মিউজিয়ামের জন্য চিরস্মরণীয় করে তাকে বরণ করে নেবে, সেই বিশ্বাস, সেই স্বপ্ন আমি লালন করছি আমার হৃদয়। যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা। এক পর্যায়ে সম্মানিত সঞ্চালক উচ্চারণ করেছিলেন যে আজকের বিষয়টি এরকম হলে মনে হয় ভালো হয়। তো ওদিকে আমরা কেউই যাইনি, তো বিষয়টি আমি ভুলি নাই। যুদ্ধ আজকে সেই যান যুদ্ধে যা প্রিয়জন, এই সেলিনা রশিদ সে একজন মুক্তিযুদ্ধের যোদ্ধা, যারা এই দেশটাকে স্বাধীন করতে গিয়ে অকাতরে নিজের জীবন রক্ত বিলিয়ে দিয়েছে। আমরা তাদের সেই ত্যাগের বিনিময়ে দেশ পেয়েছি। আজকে প্রশ্ন উঠে, দেশ স্বাধীনের 50-52 বছর পরে আমরা কি আমাদের সেই তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি? পারি নাই। আজকে প্রশ্ন ওঠে, আমি গতকালকে পত্রিকায় দেখেছি, ফেসবুকে দেখেছি, মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটার একটি বিষয়, সেই কিছুদিন আগে তাদের সন্তানদের জন্য, তাদের নাতি নাতদের জন্য, তাদের পরিবার পরিজনদের জন্য সরকারি একটি সুযোগ সুবিধা প্রণয়নের জন্য যে একটি কোটা সিস্টেম চালু করতে চেয়েছিল, সেটি কোনো এক পর্যায়ে বন্ধ হয়ে গিয়েছিল। কালকে সেটি আবার হাইকোর্ট থেকে এই রায়টি দিয়েছে। আমরা এই 18 কোটি জনতার দেশ থেকে আমাদের দেশে মুক্তিযোদ্ধা কতজন? একটা হিসাব আছে, 2 লাখ থেকে 2.5 লাখ, ম্যাক্সিমাম 3 লাখ হলো। তাদেরকে যদি কিছুটা সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে আমাদের এমন কি ক্ষতি হতে পারে? আমাদের রাষ্ট্রীয় কোষাগার কি উজাড় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে? না, বিষয়টি এখানে না। এখানে যে প্রশ্নটি এসেছে আজকে, সেটি নিয়ে বাদ প্রতিবাদ চলছে। কেন হবে? আরে বাবা, এই দেশে এই মুক্তিযোদ্ধারা যদি সেদিন এই অকুত ভয়ে সাহসী নেতৃত্ব নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়তো, আজকে তো এই দেশ আমরা পেতাম না।
আজকে এইখানে মাইক্রোফোন হাতে নিয়ে আমার দুইটা কথা বলার হয়তো সুযোগ হতো না। আজকে যারা এসপি হচ্ছে, ডিসি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, সচিব হচ্ছে, তারা কি হতো, বড়জোর এক একটা কেরানি হতো তাদের সেই পশ্চিমাদের। সেই সুযোগটা যারা আমাদেরকে করে দিয়েছে, তাদের জন্য আমরা এই সামান্যটুকু করতে পারি না। আমি কিছুটা আবেগাপ্লুত হয়ে গেছি, আমাকে ক্ষমা করবেন। তো বিষয়টা আমি যে কথাটি বলতে চাই, হয়তো আমাদের বদ্ধভূমির মিউজিয়াম করেছেন ডক্টর সেলিনা রশিদ, আমাদের ঘাতক দালালদের বিচারের প্রক্রিয়া শুরু করেছিলেন জাহানারা ইমাম। আপনারা দেখেছেন সেই সমস্ত ঘাতক দালালদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এই আমাদের জননেত্রী শেখ হাসিনার কি পরিমাণ হিমশিম খেতে হয়েছে। তো সে সমস্ত রাজনৈতিক বিষয় আসবে, কবিতা অঙ্গনে আসবে না তো কোথায় আসবে? অবশ্যই আসবে, আসতে হবে। আজকে সময় এসেছে এই অনুষ্ঠান থেকে, ভালুকা সাহিত্য সংসদ থেকে সেই দাবি উচ্চারিত হল, এ দেশে একটি সুসম্পন্ন রাজাকারের তালিকা করা হোক, যেটি আজকে 50-55 বছরেও সম্পন্ন হয়নি। এটি হওয়া অত্যন্ত জরুরি। আমরা মুক্তিযোদ্ধাদের তালিকা পেয়েছি, সেই তালিকাটি ত্রুটিপূর্ণ। গতকালকেই দেখেছি প্রথম আলোতে, সম্ভবত 2000 মুক্তিযোদ্ধা আছে যারা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের বয়স 50 বছরের নিচে। এটা কি করে হয়? যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে 53 বছরের উপরে হয়ে গেছে, তাদের বয়স 50 বছরের নিচে কিভাবে হয়? তারা তো সুযোগ সুবিধা নিচ্ছে। এইটা কি শেখ হাসিনা করে দিয়েছে? কখনোই না। কারণ শেখ হাসিনাকে দিয়ে করিয়ে নিয়েছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে তারা কারা, কারা সেই তালিকা কে করেছে, এই দায়িত্বে কে ছিল, এটার বিচার হতে হবে। অর্থাৎ আমাদের সেই মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য, আমাদের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য এই সমস্ত দুষ্ট প্রক্রিয়াগুলি কারা চালাচ্ছে? সে তারাই চালাচ্ছে যাদের সেই 71-এর প্রেতাত্মা, যাদের সেই প্রেতাত্মাগুলি আজকে আমাদের এই দেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়, আমাদের এই দেশের অগ্রগতিকে ব্যাহত করতে চায়, আমাদের এই দেশের সঠিক পথে চলার রাজনীতিকে ব্যাহত করতে চায়। তারাই পেছন থেকে এই সমস্ত কলকাঠি নেড়ে নেড়ে প্রতিটা বিষয় বিতর্কের সম্মুখীন করে সমগ্র বিশ্বব্যাপী একটা অবমাননাকর পর্যায়ে নিয়ে যেতে চায়। আজকে সেটা সচেতন ভাবে প্রতিহত করার জন্য সবাইকে সোচ্চার হবে। আমি তাই অনুরোধ করছি, আজকের এই ভালুকা সংসদ থেকে প্রথম দাবিটি উচ্চারিত হোক যে আমরা রাজাকারের তালিকা চাই। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে এই কবি ও কবিতা উৎসবে এসে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এখানে না আসলে হয়তো বা অনেক কিছু থেকেই আমি বঞ্চিত থাকতাম। তো যাই হোক, আপনারা আমাকে ক্ষমা করবেন, যদি অনুমতি দেন তাইলে কবিতা শোনাই, যদি আপত্তি না থাকে। আমার প্রথম কবিতা উড়াল পাখি। বৃত্ত ভেঙে তুমি তো উড়ছ, উড়েই যাচ্ছ তুমি অনেক উঁচুতে। তোমার পায়ের নখে মাটির গেরুয়া রং মুছে গেছে, কণ্ঠে কৃত্রিমতার নকল সুর।
চোখেও মুগ্ধ প্রেমের ইশারা। এত উঁচু থেকে তুমি কি আর ভালো কিছু দেখবে? জীবন জ্বলে যাচ্ছে নষ্ট সময়ের পাথরে, মুখ থুবড়ে পড়ছে নদী, আঙিনায় ভেতরে বাহিরে জলজ বাতাস নেই। তুমি তো উড়েই যাচ্ছ, কোনো পিছু টান কি নেই তোমার? মাটির ঘরে সবুজ ছায়ায় দূর আকাশের নীলে কি তোমায় ক্লান্ত করে না খুব? আরেকটি কবিতা পড়তে চাই। এই কবিতাটির নাম হচ্ছে কাঁঠাল। পরের মাথায় কাঁঠাল ভেঙে তুমি খাচ্ছ তো খাচ্ছই, তোমার হাতের 10 আঙুলে কাঁঠালের মিষ্টি রসের গন্ধ, অথচ তীক্ষ্ণ দাঁতে তোমার চকচকে ছুরির ধার, চিল শকুনের দৃষ্টি তোমার চোখের তারায়। কাঁঠাল খাচ্ছ, খাও, কিছুই বলবো না। এ কেমন স্বভাব তোমার? একটু সুযোগ পেলে ধূর্ত শিয়ালের মতো হামলে পড়ো, বাজের মতো খামছে ধরো তীব্র বিষের নখে। ভেবো না কেউ তোমাকে দেখছে না, রঙের দৃশ্যপট শুধু পাল্টে গেলেই দেখবে কত ধানে কত চাল, কাঁঠালের আঠা কি জিনিস। তোমার চোখে রোদ চশমা সবকিছু রঙিন তো দেখবেই। পথের ধারে সারমেয়গণ ঢেউ দিলে মজার কাঁঠাল ফেলে তুমি লুকিয়ে যাবে অন্ধকারে। গণমাধ্যমে প্রচার হবে তোমার কুকীর্তির সাফল্য গাথা। পরের মাথায় কাঁঠাল ভেঙে তুমি খাচ্ছ তো খাচ্ছই, ভাবছ আহা কি যে সুখ এই খাওয়াতে। এত সব খাওয়া তোমাকে রূপকথার দানব বানিয়েছে, অথচ তুমি কিন্তু টের পাচ্ছ না কাঁঠালের গোপন মহিমা। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর কবিতার পরে আমি আজ আমার শুধু কাঁদতে ইচ্ছে করে। ভুলে গিয়েছি, হারিয়ে গেছে সব শব্দ আমার হৃদয় ভান্ডার থেকে। ভুলে গেছি সব, তাই শুধু কাঁদতে ইচ্ছে করে। আমি কিন্তু কেন্দ্রে দিব, আমি কেন্দ্রে দিব। সুধী মণ্ডলী, অনুষ্ঠান একটু একটু করে একেবারে এমন একটি জায়গায় এসে জমে গেছে, যে জায়গায় এখন কখন রাত শেষ হবে জানি না, আর কখন সন্ধ্যা, এখন কি সন্ধ্যা না রাত না সকাল আমি কিন্তু ভুলে গেছি। আশা করি আপনারাও ভুলে যাবেন। একটু পরেই যার কথা শুনবো তার সম্পর্কে দুটি কথা আমাকে বলতেই হবে, এটি আমার দায়িত্ব। আমি তার সম্পর্কে কিছু বলে মাইক্রোফোনটি তাকে দিয়ে দিব। আশা করি আপনারা অনুমান করতে পারছেন আস্তে আস্তে করে আলোচনা একটা ম্যাচিউর লেভেলে চলে যাচ্ছে এখন, এবং পর্যায়ক্রমে আমরা কিন্তু উচ্চ থেকে সুউচ্চ পর্বতের দিকে আরোহণ করছি, এবং মাটি থেকে আমরা এখন হিমালয়কে স্পর্শ করব। আস্তে আস্তে করে আমরা সেখানে গিয়ে নিজেদেরকে খুঁজে নতুন ভাবে খুঁজে পাবো। সেই প্রত্যাশা নিয়ে আমি শুধু একটি মানুষের বলতে চাই, যে মানুষটি আজ এই মুহূর্তে ঢের ক্লান্ত। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে যিনি বাবাকে খুঁজে ফিরছেন, লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের প্রতিটি প্রান্তর খুঁজছেন। কোথাও নেই বাবা, কোথাও নেই। ক্লেদ আচ্ছন্ন বুকের ভেতরে জিঙিয়ে রাখা তার কষ্টগুলো শেষ পর্যন্ত পাথর হয়ে গেছে। চোখের জল তো শুকিয়ে গেছে কবেই। হ্যাঁ,
এখন তার মনে হয় পুরো দেশটাই তার বাবার কবরস্থান। আমি যুদ্ধে যাইতাছি, দোয়া করিস তোরা, একটা স্বাধীন দেশ লইয়া ফিরা আইমু। যুদ্ধে যাবার আগ মুহূর্তে এভাবেই বলেছিলেন তার বাবা শহীদ জহিরুদ্দিন। তিনি কথা রেখেছেন, কিন্তু অর্ধেক কথা রেখেছেন। তিনি কথা দিয়েছিলেন স্বাধীন দেশ নিয়ে তিনি ফিরবেন। স্বাধীন দেশ তিনি দিয়েছেন, কিন্তু তিনি ফিরে আসেননি। মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে যার বাবা, তিনি বেঁচে আছেন, কিন্তু কতটা আনন্দ নিয়ে বেঁচে আছেন, কতটা ক্লান্তি নিয়ে বেঁচে আছেন, কেউ কি আমরা তাকে খুঁজতে যাই? বাবার সেই লাশের সন্ধানে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে প্রতিটি বদ্ধ ভূমি ঘুরেছেন যিনি। কোথাও বাবার অস্তিত্ব খুঁজে না পেয়ে অবশেষে চিন্তা করলেন বদ্ধ ভূমির পবিত্র মাটি সংগ্রহ করে নিজের বসত ঘরে রাখবেন। একটি নয়, দুটি নয়, দেশের ৩৪০টি এবং পর্যায়ক্রমে প্রায় ৪৫০ বদ্ধ ভূমির মাটি সংগ্রহ করেছেন বাবার প্রতি পাগল নিঃসন্তান। সেই মাটিতেই বাবার অস্তিত্ব টের পান তিনি। পরম মমতায় গড়ে তুলেছেন এক অন্যরকম মাটির পৃথিবী, যেটি আজ পবিত্র মাটির জাদুঘর নামে পরিচিত। মাটিগুলো বিশেষ ব্যবস্থাপনা সংরক্ষণ করেছেন তিনি। কে তিনি? হ্যাঁ, আমি তার কথাই বলবো, যিনি নিজের বসত ভিটায় গড়ে তুলেছেন সেই জাদুঘর। বদ্ধ ভূমির মাটি সংগ্রহ করার সমস্ত অভিজ্ঞতা নিয়ে, বদ্ধ ভূমির পথে পথে ঘুরে বেড়ানোর নানান গল্প নিয়ে, কোন বদ্ধ ভূমিতে কোন শহীদ বাবা শুয়ে আছেন সেই অভিজ্ঞতা নিয়ে যিনি একটি বই লিখেছেন বদ্ধ ভূমির পথে পথে, যেটি এবছর বই মেলায় চ্যানেল আই সম্মাননায় চ্যানেল আই আনন্দ আলো পুরস্কারে ভূষিত হয়েছে। এই বইয়ের লেখিকা, আজকে এই অনুষ্ঠানের মূল আয়োজক ডক্টর সেলিনা রশিদ এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত কবি ও কবিতা উৎসবের প্রধান পৃষ্ঠপোষক, ভালুকা সাহিত্য সংসদের উপদেষ্টা ডক্টর সেলিনা রশিদকে আজকে এই মুহূর্তে আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে এখানে আসলে আমাদের সবাই সভাপতি, আমি সভাপতি, সভাপতি তো আনসারি, শুধু আনসারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি তো এখন ঢের ক্লান্ত। একটু আগে যে মায়েরাজ বলেন যে ঢের ক্লান্ত, আসলে আমি ঢের ক্লান্ত। তারপরে কথা বলতে পারি না। একটা কবিতা ছিল সুন্দর, এটার মধ্যে ওই এমবি নাই, এই জন্য বলতে পারছি না। আর আজকের যিনি সাব্বির রেজা ভাই, আসলে অনুষ্ঠান শেষ হয়েও হয়নি, কারণ সাব্বির রেজা ভাই আসার পরে সমস্ত ঘুমন্ত মানুষকে আবার জাগিয়ে তুলেছে। আর সেই কারণেই এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং যে আমাদের পাশে, আমার ডাইন পাশে যিনি আছেন আলম মাহবুব, উনি এত সুন্দর ভরত পরম্পরা দিয়ে সবাইকে পাগল করে দিয়েছেন। এখানে সুমন ভাই আছেন, সুমন ভাই এত সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে যে বিশাল বড় বড় কি বলবো ভাব শোনা। হ্যাঁ, মানে উনি বলছেন একটা কথা যে আমরা জেগে আছি প্রভাতের জন্য। আসলে প্রত্যেকটা কথাই কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স ছিল এক একটি কবিতা। আর মায়েরা যেভাবে তুলে ধরেছে আমাকে, আসলে বলতাম আমি না, তো মায়েরাজের এই যে উপস্থাপনায় সবাই পাগল, আমিও পাগল। অনেক সুন্দর উপস্থাপনার মধ্যে আমাকে ফুটিয়ে তুলেছে। 2 দিন যাবৎ সেইখানে কর্মরত আছে এবং আরো 1 সপ্তাহ আগে থেকে সেই যে এই উত্তরীয় কলম এগুলো নিয়ে এসে ঢাকাতে অনেক, এই যে দেখা যাচ্ছে সুন্দর একটা ব্যানার, এটা কিন্তু সে ঢাকা থেকে নিয়ে এসেছে এবং কোনো টাকার বিনিময় না, এটি হচ্ছে সে নিজ থেকে করেছে। এই যে টাকার বিনিময়, সেটা উপস্থাপক, তার চেয়েও
মানে দুর্গাপুর থেকে যিনি এসেছিলেন তিনি বললেন যে অনেক টাকার বিনিময়ে আমরা উপস্থাপনা নিয়ে আসি, কিন্তু এরকম কিন্তু সে উপস্থাপনা করতে পারে না। সেই ক্ষেত্রে মায়েরাজ কিন্তু কোনো টাকার বিনিময়ে এখানে আসেনি এবং যে 2-3 দিন যে কাজ করেছে এবং যেগুলো করেছে খুব সুন্দর একটা ব্যায়াম করেছে। আসলে ভালো কাতে আমাকে বলেছিল যে ভালো কাতে এমন হবে না, মানে সে হয়তো সুন্দর হবে না, তার ডিজাইন এবং সে ঢাকা থেকে করে নিয়ে এসে এখানে কাজ করেছে। এবং সাথে আছেন আমি ত্রিপুরাপুরি শফিক ভাই, উনি যেভাবে মানে কবিতা এত সুন্দর করে বলেছেন, আমাকে নিয়ে তুলে ধরেছেন। আসলে আমি যদি এভাবে উঠতে পারি, আমার মনে হয় আজকে এই অনুষ্ঠানে যারা আমাকে ফুটিয়ে তুলেছেন, ওই ফুটিয়ে তোলাটা সেখানেই মানে প্রস্ফুটিত হবে। আমি কবিতাটা বলতে পারলাম না আজকে, সবাই যেহেতু আমাকে নিয়ে এই কবিতা বলেছেন, আলোচনা করেন, সেটিও একটা কবিতা, সবাই কবিতা বলেছেন। তবে আমি আজকে বৌদ্ধভূমি নিয়ে অনেক কবিতা বলেছি। আরেকটা কবিতা ছিল, সেটাও আজকে আমার কাছে নাই। এটি হচ্ছে যে আমি কোথা থেকে এসেছি। তবে আমি আমার নারী মুক্তির আহ্বান থেকে একটা কবিতা বলি, এই কবিতা আমার সামনে এসেছে। নারী মুক্তির আহ্বান। সামনের পথ দুর্গম থেকে দুর্গম, চারপাশে আজ শুধু মরণের জম, নিজেকে তাই করি হুঁশিয়ার, জানিয়ে দিতে হবে কষ্টের পথে পারাপার। যদিও আমি অসহায় রমণী, কাঁপছে আমার সবটাই ধরণী, তবু নিজেকে করি সাবধান, আর বলি হে মন তুমি হও আগুয়ান। বঞ্চিত বুকে সঞ্চিত ব্যথা, নারীর বুকের না বলা কথা, সঙ্গী আমার শুধু অভিমান, তাই নিয়ে আমি দুর্গম পথে করেছি আজ অভিযান। চারপাশে নারীর তুফান ভারী, তবু ওই পথ দিতে হবে পারি, সামনে তোমার ভবিষ্যৎ, জেগে ওঠো নারী, ওই পথ দাও পারি, দেখি কার আছে হিম্মত। তুমি নারী তাই বলে দুর্বল নও, তুমি মহাশক্তি, এগিয়ে চলো আলোর পথে, দেখো ওখানেই আছে যত ভক্তি। পিছপা হবে না, থমকে দাঁড়াবে না, নাও এখনই শপথ, মনে রেখো বারবার পাড়ি দিতে হবে ওই দুর্গম পথ। তোমার পথের তুমি গান্ধারী, এটাই তোমার পথ, ফিরে আর তাকাবে না, সময় আর পাবে না, নাও এখনই শপথ। মনে রেখো নারী, আগুনের পথ দিতে হবে পারি, জিততে হবে সকল কাজে, ভয় পেও না, লুকিও না লাজে। ওই তরুণী অস্ত যাবে পৃথিবীর দিবাকর, অত্যাচারের কোণে আর কত লাল হবে, চালাও মনের খঞ্জর। ফাঁসির মঞ্চে গেলেও তুমি গেও জীবনের গান, বীরের ভেসে দাঁড়িয়ে সম্মুখে করিও নিজের দান। তুমি রক্তে মাংসে গড়া, এ বিশ্বের যত মহামানব তোমার রক্তে ঘরা জরা, তবে কেন হারাবে সম্মান? আর কত ঘর ছেড়ে যাবে, আর কত দুঃখ পাবে, আর কত নিজের বলিদান, নিজে হারানি, আর কত টানাটানি।